এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এমনভাবে আরো কিছুক্ষণ কথোপকথন চললো। এক সময় রিয়া ঘুমিয়ে পড়ে। ফোনের ওপাশে থাকা মানুষটি ঘুমের রাজ্যে বিচরণ করে। আমার খুব কষ্ট হচ্ছে, আপনি কিছু একটা করুন না প্লিজ। কথাটা বলতে বলতে ফুপিয়ে ওঠে তোহা। ভেতর থেকে একদলা কান্না গলা চেপে ধরেছে। শানের বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। তার প্রিয় নারী এভাবে চোখের পানি ফেলছে তা মোটেও সহ্য হচ্ছে না। প্লিজ তোহা, কেঁদো না তুমি, আমি কিছু একটা করছি। তোহা আগের ন্যায় ফুপাতে ফুপাতে আওড়ালো। আপনি বুঝতে পারছেন না, চাচা চাচি আমাদের বিষয়ে জেনে গেছে। এমনকি তিনি ঠিক করেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে দেবেন। সেজন্য কাল পাত্রপক্ষ দেখতে আসছে। শান চমকে ওঠে। কি এত তাড়াতাড়ি কি করে? চাচার এক আত্মীয় তারাই তাদের ছেলের কথা বলেছে। আমি কিছু জানি না, আপনি আমাকে প্লিজ নিয়ে যান, আমি পারবো না এখানে থাকতে। শান তোহাকে সান্ত্বনা দেওয়ার স্বরে বলল, তুমি চিন্তা করো না, কাল আমি আসছি দেখা করতে, আর এটাও দেখছি কি করা যায়। তোহা খানিকটা শান্ত হয়ে ফোনটা রেখে দেয়। ওইদিকে চিন্তার ভাঁজ পড়লো শানের কপালে। কি করবে সে এখন? এমনিতেই কেউ নেই, তার বড় আপুর ঘাড়ে বসে খায়। প্রতিদিন কতই না খোটা শুনতে হচ্ছে তাকে, সেই জন্য বাধ্য হয়ে টিউশনি করছে। এখন যদি তোহাকেও নিয়ে আসে তাহলে শান্তি আর দিতে পারবে না মেয়েটাকে। নানা চিন্তা মস্তিষ্কে হানা দিচ্ছে। শানের এক পর্যায়ে মাথা ব্যথা ধরছে তার। সহ্য করতে না পেরে ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ে। অসুস্থ হওয়ার দরুন তড়িতে নীলাকে সাফিন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখানোর পর জানতে পারলো নীলা 4 সপ্তাহের প্রেগনেন্ট। কথাটা কর্ণ স্পর্শ করা মাত্র অবাক হয় সাফিন, সে বাবা হবে। বিষয়টা কতটা আনন্দের ভাষা নেই প্রকাশ করার। মা হওয়ার মধ্যে প্রশান্তি এবং তৃপ্তি আর কিছুতেই নেই। সেই সুখ শান্তি সব এখন নীলার আঁচলে বাঁধা। তুমি এত সুন্দর একটা উপহার দেবে আমি কল্পনা করিনি নীলা। নীলা লজ্জায় আটখানা হয়ে গেছে। সে দেখতে চায় বাড়ির লোকেদের, ওদের জন্য মন টানছে খুব। সাফিন নীলার হাত দুটো মুঠোয় নিয়ে বলে, আমরা দেশে ফিরবো, সামনাসামনি সবাইকে খুশির কথা বলবো। নীলা জাপটে ধরে সাফিনকে। লোকটা মুখ ফুটে বলার আগেই মনের কথা বুঝে যায়। সাফিন আস্তে ধীরে নীলাকে নিয়ে বাড়ি ফিরে যায়। দুজনেই মিলে ঠিক করে পরের সপ্তাহে বাড়ি ফিরে যাবে তারা। আনিকা আহমেদ ছেলে এবং মেয়ের জন্য মন কেমন করছে। অনেক দিন হচ্ছে দেখে না তাদের। চোখ দুটো অজান্তে ভিজে উঠল তার। লক্ষ্য করলো, দেখলো রিয়া ঘুমিয়ে গেছে কখন। দরজা ভালো করে টেনে নিজের ঘরে চলে গেলেন উনি। অসুস্থ হওয়ার কারণে শাহিনা খানকে ঢাকা হসপিটালে নিয়ে গেছেন। সকাল সকাল এমন খারাপ একটা খবর শোনার জন্য খান বাড়ির কেউই তেমন প্রস্তুত ছিল না। বাড়িতে এসেই খবর শুনে তুর্য তড়িৎ গতিতে কলেজের প্রিন্সিপালকে সব কিছু জানিয়ে কিছুদিনের ছুটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। কণ্ঠ বাকি সবাইকে সামলাতে ব্যস্ত। সকাল থেকে সবাই কিচ্ছু খায়নি, সেই জন্য রান্নাঘরে গিয়ে অল্প করে খিচুড়ি রান্না করে আনে কণ্ঠ। সবাই অল্প বিস্তর খেয়ে নেয়। অহনা খান বেশ অসুস্থ অনুভব করছে। শাহ খান বাড়িতে না থাকার দরুন সবটা একাই করছে কণ্ঠ। সন্ধ্যার দিকে বিছানায় এসে মাত্র বসলো সে, তৎক্ষণাৎ মুঠোফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে শানের নাম্বার। হ্যাঁ বল। শান বেশ অশান্ত হয়ে বলে ওঠে, তোরা সবাই গ্রুপ কলে আয়, খুব জরুরি কথা আছে। কণ্ঠ ফট করে গ্রুপ কল করলো। সবাই জয়েন হও। সোহা মিষ্টি হাসি উপহার দিয়ে বলা, হাই গাইস, কি অবস্থা সবার? আরে কণ্ঠ আঙ্কেল কেমন আছে এখন? কণ্ঠ সূক্ষ্ম শ্বাস ফেলে বলে, স্যার তো এখনো ফোন করেনি, জানি না কেমন আছে। তাহিয়া বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে। এই তারিফ কোথায় রে? শান বলে ওঠে, ওর একটা শট আছে বলল, ইনশাল্লাহ ও কাজ শুরু করেছে। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কণ্ঠ লক্ষ্য করে শানের মুখখানি ফ্যাকাশে দেখাচ্ছে। কিরে শান, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন? শান মাটির দিকে তাকালো। কষ্ট হচ্ছে তার, রীতিমতো কান্না পাচ্ছে। সোহা শানকে উদ্দেশ্য করেই বলল, হ্যাঁ আমিও লক্ষ্য করলাম, কেমন জানি লাগছে তোকে, বল না কি হয়েছে? শান কাপা কাপা কণ্ঠে বলল, তোদেরকে অনেকদিন ধরে বলবো ভাবছিলাম,
কিন্তু সময়ের অভাবে আর বলা হয়নি। আসলে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তোহা নাম। ইনফ্যাক্ট দেখো করতাম, কিন্তু এখন অনেক বড় প্রবলেম হয়ে গেছে। সবাই ভ্রুকুটি করে তাকিয়ে আছে শানের দিকে। তাহিয়া রাগে গজগজ করে বলে, আচ্ছা, তাহলে এই ব্যাপার মামা। তুই তুই আমাদের থেকে এটা লুকাতে চাইছিলি? তোহা তাহিয়ার কথায় সায় দিয়ে বলে। ঠিক ঠিক, তুই কি করে পারলি? কণ্ঠ ভালো করে লক্ষ্য করলো শানের মুখ মলিন। থাম তোরা, আগে ওকে বলতে তো দে কি হয়েছে। সবাই চুপ করে বসে। কণ্ঠ শানের উদ্দেশ্যেই বলল। শান, তুই বল তো হয়েছেটা কি? শান কাপা গলায় বলল, ভাই আমি পারছি না, আমার সহ্য হচ্ছে না। তোর জানিস তোর চাচা চাচি ওর বিয়ে ঠিক করেছে, ইভেন আজ ওকে দেখতে আসছে। কণ্ঠ বিস্ময় নিয়ে শুধায়, কি মানেটা কি? হ্যাঁ ভাই, তোরা তো জানিস আমি এমনিতে আপুর ঘাড়ে বসে খাই, তার উপর এখন যদি তোহাকে নিয়ে আসি তাহলে আফু কি করবে আল্লাহ ভালো জানেন। ওদিকে তোহা কেঁদে কেটে অবস্থা খারাপ, বারবার বলছে আমাকে ওকে নিয়ে আসতে। কিচ্ছু বুঝতে পারছি না কি করব। কণ্ঠ ভাবনায় পড়ে যায় কি করবে এখন। শান ভীষণভাবে ভেঙে পড়েছে। কণ্ঠ শানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, তুই শান্ত হ আগে, আমি ভেবে বলছি কি করা উচিত। প্লিজ শান, তুই ভেঙে পড়িস না, তাহলে তোহা কি করবে বল। সবাই মিলে শানকে আশ্বাস দেয়। রাতের শেষ প্রহরে ফোন টুংটুং শব্দ করে বেজে উঠল ঘুম ঘুম চোখে। ফোন কানে ধরে কণ্ঠ। হ্যালো, কে? আপনার অপ্রিয় মাস্টার। ফট করে চোখ মেলে তাকালো কণ্ঠ। ফোন মুখের কাছে এনে দেখে নেয় সত্যি তুর্য কল করেছে এত রাতে। আচ্ছা কোনো বিপদ হয়েছে? মস্তিষ্কে দুশ্চিন্তারা এসে হানা দেয়। কি হচ্ছে আপনার? এত রাতে কল করেছেন, কোনো বিপদ হয়েছে? স্যার আপনি ঠিক আছেন তো? বলুন না, চুপ কেন? এপাশে চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে কণ্ঠের, কিন্তু অপর পাশের তুর্য মনে মনে খুশি। কেউ একজন আছে যে তাকে নিয়ে চিন্তা করে। কণ্ঠ ফের বলে ওঠে, আছেন? চুপ কেন করে গেলেন? চুপ কেন করে গেলেন? আমার খুব চিন্তা হচ্ছে। তুর্য মুখ কিঞ্চিত ফাঁক করে শ্বাস টেনে নেয়। আমি ঠিক আছি, এত চিন্তা করতে হয় না। কণ্ঠ মলিন মুখে শুধায়, আমি কি করব? এত দূরে আছেন, আমার সত্যি ভালো লাগছে না। তুর্য নৈশব্দ হাসল। তাহলে বলেন ভালো লাগার মতো কি করতে পারি? কণ্ঠ বালিশে মাথা রেখে বলে, আপনার বুকে ঘুমাবো। তুর্য কিছুক্ষণ চুপ রইল। তারও ভীষণ ইচ্ছে করছে স্ত্রীকে বুকে নিয়ে শুয়ে থাকতে, কিন্তু পারছে না তো। যান, কাল পর্যন্ত অপেক্ষা করুন, আমি আসছি শীঘ্রই। কণ্ঠ চুপ রইল। কাপা কণ্ঠে বলে, আপনাকে একটা কথা বলার আছে আমার। কি কথা? আসলে তুর্য হাসল। তবে কি আজ সেই কথাটি শুনবে যা শুনতে চেয়েছিল? কি হলো বলো বলো। কণ্ঠ গলা খাতে নামিয়ে এক পর্যায়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি। ফোন বুকে চেপে ধরে তুর্য। শান্তি, কতটা শান্তি লাগছে তা বোঝানোর ক্ষমতা নেই তার। সন্ধ্যার দিকে চুপিসারে তোহার সাথে দেখা করতে গিয়েছে শান। দরজায় টোকা পড়া মাত্র তোহা আস্তে ধীরে পা টিপে টিপে গিয়ে দরজা খুলে দেয়। শানকে দেখে চোখের পাতা ভারী হয়ে আসে তোহার। শান তর্জনী আঙ্গুলের সাহায্যে চুপ থাকতে বলে, হাত ধরে ওর রুমে যায়। দরজা বন্ধ করা মাত্র তোহা হাউমাউ করে কেঁদে উঠল। শোনেন না, আমাকে নিয়ে যান, আমি এখানে থাকবো না। শান আলগোছে জড়িয়ে ধরে তোহাকে। তোহা অভিমানী কন্যার ন্যায়, আপনি কেন আসলেন না সকালে? আমাকে ওদের সামনে কেন বসতে হলো? কেমন প্রেমিক আপনি? শানের কষ্ট হচ্ছে, সে চেয়েছিল আসতে কিন্তু পারল না, এখনো আসতো না, কিন্তু প্রিয় মানুষকে একটিবার দেখার জন্য তাকে আসতে হলো। কি হয়েছে? কিছু বলছেন না কেন? শান তোহাকে ছেড়ে দেখার একটা দূরত্ব বজায় রেখে বলে, আসলে তোহা আমার তোমাকে কিছু জরুরি কথা বলার আছে। তোহা ক্ষণিকের জন্য থমকে গেল। কি হয়েছে আপনার এভাবে সরে গেলেন যে? শান বেশ গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে এটাই বলতে এসেছি যে আমাকে ভুলে যাও। তোমার চাচা চাচি যাকে পছন্দ করেছে তাকে বিয়ে করো। তোহা কিয়ৎক্ষণের জন্য থমকে যায়, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই কি বলছেন এসব? কি ভুলে যাব? বিয়ে করব? শানের বাহু ধরা মাত্র শান ছিটকে দূরে সরে যায়। তোহা যা শুনছো তাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এটাই সত্যি। এক পর্যায়ে কেঁদে দেয়। কি বলছেন এইসব? প্লিজ এইসব বলবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ এসব বাদ দাও, আমার ভালো লাগছে না আর এই রিলেশন, তাই আমি চাই তুমি তোমার মতো থাকো।
আর আমাকে আমার মতো থাকতে দাও। যেতে চায় তৎক্ষণাৎ তোহা ওর হাত আঁকড়ে ধরে। না না, এসব হতে পারে না। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, প্লিজ প্লিজ। শানকে বহু কষ্টে আটকানোর চেষ্টা করে তোহা, কিন্তু সে থামলো না, চলেই গেল। তোহা ফ্লোরে বসে পড়লো। শান বাইরে এসে মুখ চেপে কাঁদে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু সে আটকাতে পারছে না। আমি তোমাকে ভালোবাসি তোহা। জামা কাপড় গুছিয়ে নিচ্ছে নীলা, ওকে সাহায্য করছে সাফির। পরশুদের ফ্লাইট, অবশেষে দুজন আবার বাড়ি ফিরবে, তাই ভেবে আনন্দ লাগছে তাদের। এই যে মহারানী, এখন ঘুমান, সকালে উঠতে হবে তো। নীলা সাফিনের কথা মুচকি এসে বলল। আচ্ছা ঠিক আছে, বুকে নাও। সাফিন আলগোছে জড়িয়ে নেয় নীলাকে। আনিকা আহমেদ সোফায় বসে আছে, ওনার পাশে এসে বসেছে সাহাদ আহমেদ। কি গো, হঠাৎ এভাবে বসে আছো যে? আনিকা আহমেদ মন খারাপ করে বলে, কতদিন তো হলো তোমার ছেলেটা একবারের জন্য আমার সাথে কথা বলেনি। ফোন করেছে কিন্তু কথা বললো না আমার সাথে। সাহাদ আহমেদ ফিক করে হেসে দিলেন। স্ত্রী তার সেই আগের মতোই অভিমানী রয়ে গেল। আচ্ছা, এই জন্য রেগে আছো? আনিকা আহমেদ মলিন মুখে বললেন, রাগ নয়, ছেলেটাকে অনেকদিনই তো হলো দেখি না। মেয়েটার সাথে কথা হলো, ছেলেটার সাথে তো কথাই হয় না। সাহাদ আহমেদ কিছু বলতে চাবেন, তার পূর্বে আহাদ আহমেদের ফোন আসে। জরুরি এক মিটিং আছে তাদের বিকেল 3টের দিকে। যাওয়ার জন্য তলব করেছে। সাহাদ আহমেদ আনিকাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। আনিকা আহমেদ একাকী বসে রইল। ওইদিকে তনয় আহমেদ দুজনের জন্য 2 কাপ চা এবং মুড়ি মাখা নিয়ে আসে। এই নে ছোট, এগুলো খা, তাহলে মনটা ভালো হয়ে যাবে। চা এবং মুড়ি মাখা দেখে বেশ খুশি হয় আনিকা আহমেদ। তুমি এসব করলে, আমাকে তো একবার ডাকতে পারতে। এসব বাদ দে, চল দুজনে মিলে গল্প করি আজ। আনিকা হেসে সম্মতি জানালো। পার্কের এক কোণে বসে আছে রিয়া, কারোর জন্য অপেক্ষা করছে সে। প্রায় কতক্ষণ হয়ে গেল, আসছে না কেন? 8 ঘন্টা ধরে অপেক্ষা করছে রিয়া। অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে দিল, উপস্থিত হয় তারিফ। ওকে দেখে অধরে হাসি লেপটে গেল রিয়ার। এত দেরি কেন? তারিফ ফুস করে শ্বাস টেনে বলে, আর বলিস না, রাস্তায় কত জ্যাম। আচ্ছা ঠিক আছে, চলো চাই। চল। রিয়া তারিফের হাত ধরে এগিয়ে যেতে থাকে। তৎক্ষণাৎ দূরে দাঁড়িয়ে সবটা দেখছে সোহা আর তাহিয়া। তাহিয়া সোহাকে ধাক্কা দিয়ে বলে, এই, এটা তো রিয়া তারিফ, তাই না? সোহা সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ ওরাই তো দেখছি। ব্যাপারটা কি বলতো? জানি না, তবে আমাদের বাকিদের সাথে কথা বলতে হবে। ঠিক বলেছিস। ওইদিকে রিয়া আর তারিফ ইতিমধ্যে একটা অটো রিক্সা ধরে নিজেদের গন্তব্যের দিকে চলে যায়। আজ কলেজে যায়নি কঞ্চ, তাকে বাড়ি সামলাতে হবে। অহনা খান এবং সাহা খান বাড়িতে নেই, ওরা দুজন মাজারে গিয়েছে। ওখানে গরিবদের আজ দুপুরে ওরা খাওয়াবে, সে ব্যবস্থা করতেই গিয়েছে। বাড়িতে কেউ থাকতে পারবে না, তাই কণ্ঠই থেকে যায়। পুরো বাড়িতে একা আছে কণ্ঠ। অল্প রান্না করে নেয় সে। রান্না শেষে বেসিনে হাত ধুয়ে বের হয়। সে সদর দরজা বন্ধ করে নিজের ঘরের উদ্দেশ্যে দোতলায় যেতে লাগে, কিন্তু হঠাৎ ওপর থেকে কিছু শব্দ শুনতে পায় সে। কি হলো? ওইটা কিসের শব্দ ছিল? মনের মধ্যে ভয় কাজ করছে কণ্ঠের। দরজা বন্ধ থাকা সত্ত্বেও কেউ কি করে ভেতরে আসতে পারে? ওপরের দিকে 1 পা 2 পা করে উপরে যায় সে। শব্দটা নিজের ঘর থেকেই শুনতে পাচ্ছে। ভয় ভয় বলে ওঠে, কে আছেন ভেতরে? আমি জিজ্ঞেস করছি, কে ভেতরে? আকস্মিক কেউ হ্যাচকা টান দিয়ে রুমের ভেতরে টেনে নেয় কণ্ঠকে। আঁতকে উঠে কণ্ঠ চেঁচিয়ে উঠল সে, কে কে? ছাড়ুন আমায়, সরে যান। পাগলি, আমি তুর্য, এই শান্ত হও। কণ্ঠ শান্ত হতে পারলো না, চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয়। তুর্য ব্যাপারটা বুঝতে পেরে আলগোছে জড়িয়ে ধরে তাকে। জান, আমি তুর্য। কণ্ঠ বার কয়েক শুকনো ঠোক গিলে নেয়। স্যার আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুর্য কণ্ঠের মাথায় হাত বুলিয়ে বলে, রিল্যাক্স। তুর্য কণ্ঠকে বিছানায় বসালো। খানিকটা শান্ত হয় কণ্ঠ, নাক টেনে বলে, এমন কেন? আপনি এভাবে ভয় দেখালেন কেন? তুর্য ফট করে কান ধরে ফেলে। সরি, ভুল হয়েছে আমার। আমি কি জানতাম আমার বউটা এত ভয় পায়? জান, আপনার সাথে কথা বলবো না। কণ্ঠ উঠে গেল বিছানা থেকে। তৎক্ষণাৎ তুর্য তাকে টান দিয়ে নিজের কোলে এনে বসায়। কোথায় যাও? নেশালো চোখে তাকিয়ে আছে তুর্য। কণ্ঠ তুর্যের চিবুক অধর ছুঁয়ে বলে, চলে যাচ্ছি।
আপনি আমাকে কষ্ট দেন খালি। তুর্য নীরবে হাসল। আজ সব কষ্ট দূর করে দেব। কথাটা বলি কণ্ঠকে বিছানায় ফেলে দেয় তুর্য। ওর উপর চড়ে বসে সে। দেব না কিছু। জোর করে সব নিয়ে নেব। তুর্যের এহেন কথায় ঘাবড়ে যায় কণ্ঠ। কণ্ঠ বিছানায় শুয়ে আছে। তুর্যের শার্ট খুলে উন্মুক্ত হয়ে দাঁড়ায় তার সামনে। বুকের ভেতর ট্রিম ট্রিম শব্দ হচ্ছে। আবছা আলোয় লোকটাকে দেখছে, কিন্তু আজ এভাবে সামনাসামনি দেখতে বুক কাঁপছে তার। তুর্য তৎক্ষণাৎ কণ্ঠের উপর চলে আসে, কপালে কারো চুমুন এঁকে দেয়। আপনি অদ্ভুত সুন্দর স্যার। কথাটা ফিসফিস করে বলে ওঠে কণ্ঠ। তুর্য কণ্ঠের কানের লতিতে হালকা কামড় দিয়ে বলে দেয়, আমার থেকে আপনি একটু বেশি সুন্দর। ব্যথায় কুকিয়ে উঠল কণ্ঠ। ব্যথা লাগলো। ইস, আরেকটু দেই। কণ্ঠ নাক ফুলালো ধাক্কা দিয়ে তুর্যকে বিছানায় ফেলে উপরে উঠে বসে। খানিকটা নিচু হয়ে হাত দুটো দুপাশে চেপে ধরে বলে, এবার আমি দিব। কণ্ঠ তুর্যের চাপ দাড়ি যুক্ত গালে কামড়াচ্ছে। ব্যথা পেলেও প্রকাশ করে না তুর্য। তার শান্তি লাগছে প্রচুর। একটা সময় পর কণ্ঠ তুর্যের বুকে হামলে পড়ে, পাগলের মতো নিজের অদর ছুঁয়ে দেয়। এক সময় ফের কণ্ঠ তুর্যের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে যায়। ফোনে যা বলেছ আবার বলো। কণ্ঠ তুর্যকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি আপনাকে ভালোবাসি। আবার কণ্ঠ ফিক করে হেসে উঠল। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি। আমিও ভালোবাসি জান, ভীষণ ভালোবাসি। দুইটি দেহ মন আত্মা আরো একবার আদিম খেলায় মত্ত হয়ে উঠে। আপনি কিন্তু বললেন না কিছু আমায়। তোফাইল লাগেজ গুছিয়ে রাখছে। অরিন ফ্রেশ হয়ে এসে দেখে তার জিনিসগুলো গুছিয়ে ফেলেছে সে। অরিন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, তাই প্রশ্ন করে তোফাইলকে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছুক্ষণ পর আমাদের ফ্লাইট, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। কথাটা বলে যেতে নেই অরিন তাকে থামিয়ে বলে, আপনি আমাকে আমার কথার উত্তর দেননি। ফুস করে শ্বাস টেনে নেয় তোফাইল। ফ্লাইটে টাইম পাস করার জন্য তো কিছু চাই, তখনই না হয় সব বলবো। অরিন মুখ মলিন করে বলে, আমার খুব খিদে পেয়েছে। তোফাইল শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে। একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। সহিতা বেশ সেজে গুজে বেরিয়ে গেল। কোথায় একটা যাচ্ছে সে আর যাই করুক অন্তত তুর্যকে ছেড়ে থাকতে পারবে না। ফোন বের করে কাউকে কল করে সহিতা। হ্যালো, কই আপনি? যা বলেছি করেছেন? ওপাশ থেকে আগন্তুক বলে ওঠে, হ্যাঁ ম্যাম, সব ঠিক আছে। সহিতা বেশ আনন্দিত হয়। এইবার বেশ হবে। শয়তান মেয়ে আমার তুর্যকে নিয়ে টানাটানি করে। আমার প্রথম একবার বিয়ে হয়েছিল, বলতে পারো ভুল মানুষের সঙ্গে। জানো, সে আমাকে তাকে ছুঁতে পর্যন্ত দেয়নি। ব্যাপারটা হাস্যকর, তাই না? কথাটা বেশ তাচ্ছিল্যের সঙ্গে বলে ওঠে তোফাইল। অরিন তোফাইলের কথা শুনে হতবাক। তোফাইল নিচের দিকে তাকে আবারও বলতে শুরু করে, শুনোই না তার নাম, দেখতে অসম্ভব সুন্দর ছিল। আমার মা আনিকা আহমেদ পছন্দ করেছিল তাকে। তো ওকে যেদিন আমি দেখেছিলাম সেদিন প্রেমে পড়ে গিয়েছিলাম। ও নাকি আমাকে ভালোবাসতো। সবার সম্মতিতেই আমাদের বিয়েটা হয়। কিয়ৎক্ষণের জন্য থামে তোফাইল। অরিন অকপটে জিজ্ঞেস করে, তারপর? তোফাইল স্মিত হেসে বলল, বাসর ঘরে আমাকে বলেছে তাকে যেন না ছুঁই। আমার নাকি এখনো সেই অধিকার হয়নি। অরিন আশ্চর্য হয়ে বলে, কি? আপনি তো স্বামী, তাহলে কে ছুতে পারবে না? ও আমাকে সেদিন নানা যুক্তি দেখিয়েছে। তুমি জানো অরিন, আমি অনেক চেষ্টা করেছি ওকে খুশি করতে, কিন্তু ওর মন পাইনি। আমার মা কতবার তাকে বলেছে যে তোমার পছন্দ করা মেয়ে কোনো কিছুতেই খুশি হয় না। একদিন সকালে বাড়ি থেকে বের হয়েছিল শোনোই না। ও মাঝে মাঝে এটা সেটার জন্য বের হয়, কিন্তু সেদিন যে গিয়েছিল আর ফিরেনি। আমি এখনো বলতে পারিনি শোনোই নাকে। অরিন নীরবে অশ্রু ফেলে তাকে যখন ভুলতে পারেনি, তাহলে তার সাথে জড়িত হলো কেন? তুমি কি ভাবছো আমি জানি। শোনোই নাকে ভালোবাসা সত্ত্বেও কেন তোমার সাথে জড়ালাম, তাই তো? অরিন ওপর নিচ মাথা নাড়ল। তুমি জানো, তোমার চঞ্চলতাকে ভালোবেসে ফেলেছি আমি। তোমাতে আটকে গেছি আমি। এখন আমার একটা ভয় লাগছিল যে কোথাও আমি বিবাহিত জেনে ছেড়ে চলে যাবে না তো। আমি একবার হেরেছি, সহ্য করতে পারবো না এবার।
অরিন নিশ্চয় কোনো কথাই বলছে না সে। ওইদিকে আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে। ফ্লাইট কাল ভোরবেলা ল্যান্ড করবে। তোফায়েল অরিনের হাত শক্ত করে ধরে। প্লিজ অরিন, রাগ করো না, আমি সত্যি তোমাকে কাছে রাখতেই এসব করেছি। অরিন হাত ছাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। ওনাকে ভালোবাসেন তাই না? তাহলে আমাকে বিয়ে করার মানে কি? ফুপিয়ে কেঁদে উঠল অরিন। তোফায়েল অরিনকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। আলতো করে ওর অধর আঁকড়ে ধরে তোফায়েল হাত ঢুকিয়ে দেয় চুলের মধ্যে। অরিনের শ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু তোফায়েল তাকে ছাড়ছে না। এক সময় তোফায়েল অরিনের কোমর টেনে জড়িয়ে ধরে। কিঞ্চিত দুজনে আলাদা হয়। জোরে জোরে শ্বাস টানতে থাকে অরিন, কিন্তু তোফায়েল তাকে ছাড়তে প্রস্তুত নয়। টেনে আবারও অমৃত সুধা পান করে নেয়। একটা সময় অরিন তার শরীরে ভার ছেড়ে দেয়, তোফায়েলের বুকে হাত রাখে। দুজনের মধ্যে এক অনুভূতির উদ্যত হয়। হুট করেই তোফায়েল অরিনের বুকের মাঝ বরাবর কামড়ে দেয়। কুকিয়ে উঠল অরিন। দু হাতে তোফায়েল চুল খামচে ধরল। কি করছেন? আশেপাশে লোকজন আছে। তোফায়েল নিজের ঠোঁট কামড়ে ধরে। তার মধ্যে ভালোবাসা, কাছের পর তীব্র ইচ্ছা সব দিশেহারা করে দিচ্ছে তোফায়েলকে। সে রীতিমতো ঘাপটি মেরে বসে থাকে। অরিন চোখ বন্ধ করে চুপচাপ বসল। তার কেমন জানি বেশ শীত লাগছে। নিজের জ্যাকেট খুলে অরিনকে জড়িয়ে নেয় তোফায়েল। আনমনি হেসে ওঠে অরিন। মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ে কণ্ঠ। প্রচন্ড রকম ভয় হচ্ছে তার। জাপটে জড়িয়ে ধরে তুর্যকে। আমার ভীষণ ভয় করছে। তুর্য ঘুম ঘুম চোখে তাকায় কণ্ঠের দিকে। বুকে আসো আমার, আমি আছি তো, ভয় কিসের? কণ্ঠ ভ্যা ভ্যা করে কেঁদে বলে, স্যার, আমার মনে হচ্ছে খাটের নিচে একটা ভূত বসে আছে, আমাকে ডাকছে। আমি সাড়া না দিলে এই বুঝি আমায় টেনে নিচে নিয়ে যাবে। তুর্য ফিক করে হেসে উঠল। তাই? ওই তো আসছে। বাবা গো, বুকে ঢুকিয়ে নিন। তুর্য একদম বুকে শক্ত করে চেপে ধরে কণ্ঠকে। পাগলি? পাগল? তুমি? নট আপনি। আচ্ছা ঠিক আছে। নট ঠিক আছে, আপনি পাগল, আমি পাগলি। ডান ডান ডান। তুর্য এইবারে শব্দ করে হেসে উঠল। আচ্ছা পাগলি, এবার ঘুম। শরীরে ব্যথা। তুর্য কণ্ঠের কানের লতিতে চুমু দিয়ে বলে, সকালে ওষুধ খেয়ে নিলে কমে যাবে। না, একটু হাত বুলিয়ে দেন। কোথায়? এখানে। কণ্ঠ নিজের পেটে ইশারা করল। তুর্য মুচকি হেসে নিচু হয়ে অদর ছুঁয়ে দেয় কণ্ঠের পেটে। আবেশের চোখ বুঝে নেয় কণ্ঠ। সকাল সকাল ঘুম থেকে উঠে দরজা খোলা মাত্র সাফিনকে দেখে পিলে চমকে উঠে শাহখানের। শাফিন, আমার ছেলে। শাহখান সাফিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শাহিন খান দোতলা থেকে নেমে আসে। শাফিন, কখন এলে? জানালে না পর্যন্ত। সাফিন আর নীলা দুজনেই ভেতরে ঢুকে দুজনেই সালাম করে শাহ খান এবং শাহিন খানকে। কণ্ঠ নীলাকে দেখে আত্মহারা হয়ে ওঠে। আপু দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। নীলাও প্রায় ছুটতেই যায়। সাফিন চেঁচিয়ে উঠল, আস্তে নীলা। সবাই অবাক হয়ে সাফিনের দিকে তাকালো। শাহ খান বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে, শাফিন, তুই হঠাৎ ওকে আস্তে চলতে বললি কেন? সাফিন মুখে হাসি ঝুলিয়ে বলল, তোমরা যা ভাবছো তাই। তোমাদের বৌমা মা হতে চলেছে, আর তোমরা দাদা দাদি। বাড়িতে নতুন অতিথি আসছে শুনে খুশিতে আত্মহারা হয়ে ওঠে সবাই। কণ্ঠ শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে। সে বেশ লজ্জা পায়। ওইদিকে এই মিষ্টির প্লেট নিয়ে আসে অহনা খান। দেখি, হা কর তো মা। নীলার মুখে মিষ্টি তুলে দেয় অহনা খান। সবাই বেশ ব্যস্ত হয়ে ওঠে ওদের নিয়ে। এই সবের মধ্যে কণ্ঠের বেশ রাগ হয়। সেও মা হতে চায়, তাহলে তার বেলায় সবাই কত খুশি হবে। অনেকদিন পর কলেজে পা রাখলো কণ্ঠ। সবাই ক্যান্টিনে বসেছিল। কণ্ঠ এসে ওদের সাথে যোগ দিল। হেই গাইস, কি অবস্থা তোদের? ক্লাসে না গিয়ে এখানে কি? কণ্ঠ লক্ষ্য করে দেখলো সবার মুখে চিন্তার ছাপ। তারিফ হয়েছে তোদের? কি নিয়ে ভাবছিস? সূক্ষ্ম শ্বাস ফেলে বলে, আর বলিস না কণ্ঠ, সানের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে ওর? তারিফ, সোহা, তাহিয়া, রিয়া সবাই কণ্ঠকে আস্তে আস্তে সবটা খুলে বলে। সব শুনে চোয়াল শক্ত করে নেয় কণ্ঠ। গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় আছে ও এখন? ক্লাবের এক পাশে বসে আছে শান, হাতে তার ড্রিঙ্কস। আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে। কণ্ঠ শানকে দেখা মাত্র এগিয়ে গেল। কণ্ঠকে দেখে চমকে ওঠে শান। কণ্ঠ তুই?
আরে তোরা সবাই এখানে কি করছিস? কণ্ঠ তাচ্ছিলে হাসি হেসে বলে, আমি ভাবতেও পারিনি তুই এসব করবি। শান মাথা নত করে নেয়। আমি সত্যি পারিনি রে। কণ্ঠের প্রচন্ড রাগ হয়, সে না চাইতেই শানের গালে থাপ্পড় বসিয়ে দেয়। কণ্ঠ। সোহা কিছু বলতে যাবে, তার পূর্বেই কণ্ঠ তাকে হাতের ইশারায় থামিয়ে দেয়। তুই আমাকে? শান গালে হাত চেপে ধরে, হ্যাঁ আমি তোকে থাপ্পড় দিয়েছি। কি পারলি না তুই? একে ওভাবে ছেড়ে চলে আসলি, এটাকে কি সুন্দর করে পারলি। এখন আবার এই যে ছাইপাশ খাচ্ছিস, এটাও খুব পারিস, কিন্তু নিজের ভালোবাসার মানুষকে কাছে আনতে পারিস না। শান কাপা কাপা কণ্ঠে বলে, আমি তো কিছুই করি না। ওকে এনে কোথায় রাখবো, কি করব? কণ্ঠ তাচ্ছিল করে বলো, সব ইচ্ছে থাকলে সবই সম্ভব, তোকে আর কিছুই করতে হবে না। এখন যা করার আমিই করব। অবাক হয়ে কণ্ঠকে জিজ্ঞেস করে, কি করবি তুই? বাড়ির কলিং বেল বাজা মাত্র দরজা খুলে দেয় একজন বৃদ্ধ মহিলা। আপনারা? কণ্ঠ, সোহা, তারিফ, তাহিয়া এবং রিয়া আগে দেখে চমকে যায় তোহা। কণ্ঠ আপু, তারিফ ভাইয়া, তোমরা? কণ্ঠ তোহার দিকে এগিয়ে যায়। ওকে বৃদ্ধ মহিলা কণ্ঠকে থামিয়ে বলে, আপনাদের এখানে আসার কারণ ঠিক বুঝতে পারলাম না। কণ্ঠ বেশ ভদ্রতার সাথে বলো, বৃদ্ধ আসলে আন্টি, আমরা তোহাকে নিয়ে যেতে এসেছি। মহিলা ফ্রিকুচকে তাকাল তোহার দিকে, অতঃপর প্রশ্ন করে কণ্ঠকে, নিয়ে যেতে এসেছেন মানে? কোথায় যাবে ও? কণ্ঠ আগের ন্যায় বলে ওঠে, শানের কাছে। সুফিয়া বেগম বেশ তেতি উঠল, ও কোথাও যাবে না, ওর বিয়ে ঠিক হয়েছে। আর ও যদি... আপনি থামুন। কণ্ঠ সুফিয়া বেগমকে থামিয়ে দিল। তোহার দিকে সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে ইতিমধ্যে তোহা কেঁদে কেটে একাকার অবস্থা। তুমি আমাকে বলো, তুমি কি যেতে চাও? তোহা এক পলক তাকালো সুফিয়া বেগমের দিকে, তিনি চোখ রাঙিয়ে বলল, যদি আজ তুই যাস তাহলে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। এটা কিন্তু আমার শেষ কথা। তোহা মাথা নিচু করে নেয়, কণ্ঠের হাত ধরে বলে, কার কাছে যাব আপু? শান আমাকে ছেড়ে চলে গেছে। কণ্ঠ তোহার বাহুতে হাত রেখে বলে, ও পরিস্থিতির শিকার, কিন্তু এখনো আছে। তুমি বলো যাবে? সাহস করে কণ্ঠের হাতে হাত রাখলো। কণ্ঠ ওকে নিয়ে বের হতেই যাবে, তখনই সুফিয়া বেগম চেঁচিয়ে উঠল, তুই কিন্তু আর কখনো এই বাড়িতে ফিরতে পারবি না, মনে রাখিস। তো এক নজর বাড়িটার দিকে দেখে, কণ্ঠের সাথে এগিয়ে যেতে লাগলো। ফ্ল্যাট সবে মাত্র ল্যান্ড করেছে, একটা ট্যাক্সি ডেকে নেয় তোফায়েল। বাড়ির কাউকে জানাতে চাইছে না, ওখানে গিয়ে সবটা সবাইকে বুঝিয়ে বলবে। হাতটা ধরে রাখবেন, হ্যাঁ আমার একটু ভয় লাগছে। তোফায়েল অয়নের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আসলে মেয়েটা খুব সহজ সরল। তোফায়েল অয়নের হাতটা শক্ত করে ধরে গাড়িতে উঠে বসালো। সকাল সকাল রান্না করতে ব্যস্ত আনিকা আহমেদ, ওনাকে সাহায্য করছে তনয়া আহমেদ। সবে মাত্র চায়ের কাপে চুমুক দিলেন আহাত আহমেদ, তৎক্ষণাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। কি এসেছে গো? রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল তনয়া আহমেদ। আহাত আহমেদ উঠতেই যাবে, তখনই সাহাদ আহমেদ এসে বলল, তুমি বসো ভাইয়া, আমি দেখছি। আচ্ছা। সাহাদ আহমেদ এগিয়ে গেলেন সদর দরজার দিকে। দরজা খোলা মাত্রই তিনি চমকে উঠলেন। তুফাইল বাবা আমার। আবেগে ছেলেকে বুকে চেপে ধরল সাহাদ আহমেদ, চেঁচিয়ে উঠলেন, ভাইয়া দেখো কে এসেছে। আহাদ আহমেদ উঠে দরজার কাছে গেলেন। তুফাইলকে দেখে অদর প্রসারিত করে হেসে উঠল। তোফায়েল আয় আয়, ভেতরে আয়, তুই আসবি জানালি না? তুফাইল ভেতরে আসলো না, হাত বাড়িয়ে কাউকে ডাকলো। অরিন হাত বাড়িয়ে দেয়, ওকে নিয়ে ভেতরে প্রবেশ করলো তুফাইল। সাহাদ আহমেদ উৎফুল্ল কণ্ঠে আনিকা আহমেদকে ডাকতে লাগলো। তনয়া আহমেদ এবং আনিকা আহমেদ দুজনে বেরিয়ে আসে। তুফাইলকে দুজনই রীতিমতো নির্বাক, ওরা সত্যি এখন ওকে আশা করেনি। আনিকা আহমেদ আবেগে কেঁদে ওঠে। তুফাইল আলতো হাতে মাকে জড়িয়ে ধরে। আরে কাঁদছো কেন? এই তো আমি এসে গেছি। তুফাইলের কথায় আনিকা আহমেদ কান্নার বেগ বাড়তে লাগলো। তুই এতদিন মায়ের সাথে কথা না বলে থাকতে পারলি, এত অভিমান? তুফাইল মুচকি হাসে। ওইদিকে চুপচাপ দাঁড়িয়ে আছে অরিন। তনয়া আহমেদ ওর কাছে গিয়ে বাহু ধরে বলল, তুমি কে? তুফাইল ও কে? সবাই এবার অরিনের দিকে লক্ষ্য করলো। আনিকা আহমেদ তুফাইলকে
উদ্দেশ্য করে বলে, হ্যাঁ রে তুফাইল, ওকে। তুফাইল অরিনের দিকে তাকিয়ে এক বাক্যে বলে ওঠে, আমার স্ত্রী।